আসসালামু আলাইকুম। রাসেল সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা আজকে পড়ব পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, অর্থাৎ কাজ, শক্তি ও ক্ষমতা। তো আমরা এই অধ্যায়টা একদম বেসিক থেকে পড়ব এবং তোমাদের এসএসসি লেভেলে যতগুলো টাইপের ম্যাথ আছে বা আসছে সেগুলো একদম সহজভাবে পড়ব। হ্যাঁ, তো চলো শুরুতেই দেখে নিই যে আমরা এই অধ্যায়ে কী কী পড়ব। আমরা প্রথমে দেখব কাজ কি, তারপর দেখব বিভিন্ন ধরনের কাজ, মানে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এগুলো। এরপরে দেখব শক্তি কি, বিভিন্ন ধরনের শক্তি, যেমন কি গতিশক্তি, বিভব শক্তি। তারপর দেখব ক্ষমতা, কর্মদক্ষতা, শক্তির নিত্যতা, মানে হচ্ছে যে মহাবিশ্বের মোট শক্তি অপরিবর্তনীয়, মানে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, এটি কেবল তার এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই এরপর দেখব বড় ব্যাগের সম্পর্ক, দেখব বিনোদনের গাণিতিক সমস্যা, মানে এসকিউ, শর্ট কোশ্চেন, এবং দেখব সিকিউ। হ্যাঁ, তাহলে যেহেতু এই অধ্যায়ের নামই হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে কাজ কি। চলো সামনে আগাই। আচ্ছা, তো এখন দেখো যে কাজ কি। তো কাজ তুমি যদি একদম সহজভাবে বলো তাহলে কাজ হচ্ছে বল ইন্টু সরণ, মানে হচ্ছে এফ এস। তো যদি বইয়ের ভাষায় বলো তাহলে হচ্ছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল। তো এই সংজ্ঞাটা তোমাদের যদি ক নাম্বারে বলে তোমরা এরকমটা দিতে পারবা, এবং এই সংজ্ঞার মধ্যে কিন্তু বলে দিচ্ছে যে তোমাদের এসএসসি লেভেলে মানে কতটুকু। দেখো, তুমি এখানে একটা বস্তু আছে, তুমি এখানে একটা বল দিলা এফ, তার এদিকে সরণ হলো এস, তাহলে কি বল যেদিকে সরণ সেদিকেই হয়েছে। তো তাহলে তুমি বলতে পারো যে কাজ ডাব্লু মানে ওয়ার্ক সমান হচ্ছে এফ এস। এরপরে আমরা একটু বিস্তারিত দেখব, তার আগে চলো আমরা দেখে নিই যে এটার একক এবং মাত্রা কীভাবে আসে। তাহলে একক, মাত্রা, তো আমরা লিখে ফেলি ডাব্লু ইকুয়ালস টু এফ এস। তো এফ মানে বলের একক কি আমরা জানি নিউটন, আর সরণের একক কি, সরণের একক হচ্ছে মিটার। তো এটাকে জুল বলে। তো তুমি দুইটা মনে রাখবা, জুল এবং নিউটন মিটার, দুইটা মনে রাখবা। এখন দেখো মাত্রা, ডাব্লু ইকুয়ালস টু এফ এস। আবার এফকে ভেঙে লেখা যায় যে এম এ, আমরা জানি কি যে এফ সমান সমান এম এ, আর আগে ছিল এস। তাহলে এম এম হচ্ছে বরের ইংলিশ হচ্ছে মাস, তো সেখান থেকে হচ্ছে ক্যাপিটাল এম। এবং আমরা কি জানি যে ত্বরণের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স টু, এলটি ইনভার্স টু, এবং যে সরণ এটা হচ্ছে লেন্থ, তো এটার থেকে আসছে এল। তাহলে দেখো এম এল ইন্টু এল মানে কি এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা হচ্ছে মাত্রা। তোমরা কলেজে উঠলে এরকম একটা সংখ্যা দেখবা যে মূলত কাজ হচ্ছে বল ইন্টু বল প্রয়োগের ফলে বস্তু যে সরণ হবে সেই সরণের উপাংশ, মানে হচ্ছে বল ইন্টু সরণের উপাংশ। এত কিছু তোমাদের লাগবে না, কিন্তু আমি পরে তিনটা জিনিস বোঝাবো সেই জন্য বলে রাখতেছি। দেখো, এর আগে আমরা কি দেখছি যে আমরা যেখানে আমরা বল প্রয়োগ করছি যেদিকে, বস্তুর সরণ কিন্তু সেদিকেই হয়েছে। এখন আমরা যদি দেখি যে তোমার এখানে একটা বস্তু আছে, তুমি এই দিকে বল প্রয়োগ করলে এফ, কিন্তু বস্তুর সরণ হইল এই দিকে, এইটা হলো এস। তো তাহলে কি তোমার এফ হচ্ছে এই দিকে আর সরণ গেছে ওই দিকে, তাহলে কি মাঝখানে একটা কোণ হয়েছে কি থিটা। তো তুমি এখানে যদি একটু লম্ব টেনে দাও তাহলে কি হলো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো আমরা হিসাব করে কি যে বস্তুর উপর বল প্রয়োগের ফলে বল এবং বলের দিকে সরণ, তার মানে কি এই দিকে যে সরণটা, তাহলে আমাদের এই যে এইটুকু বের করা লাগবে। তো আমি এইটুকু ধরে নিই ডি। এখন ধরো এইটুকু হচ্ছে যে এস, এখানে তুমি যদি একটা আলো ফেলো তাহলে এই যে এই রেখাটার তোমার যে ছায়াটা সেটা কি এখানে পড়বে না, এই যে এই রেখার উপরে পড়বে না, এই রেখার উপরে। তাহলে এই যে এই রেখার যে ছায়াটা হচ্ছে এইটা, মানে এইটাই হবে মূলত যেটার উপাংশ। দেখো আমাদের কীভাবে বের করবো, আমি এখানে যদি কস্তিটা নিই তাহলে বলতে পারি না কি যে কস্তিটা কি, কস্তিটা হচ্ছে যে কবরে ভূমি অতি, মানে ভূমি বাই অতি বস্তু, ভূমি হচ্ছে এইটা ডি
এবং অতিভুজ হচ্ছে কি এস। তাহলে আমি এখানে লিখতে পারি না যে ডি ইকুয়াল টু মানে কোনাকুনি গুণ করে লিখতে পারি না এস কস থিটা। তাহলে কি আলটিমেটলি তাহলে এইটার মান হচ্ছে এস কস থিটা। এখন তাহলে তুমি তাহলে দেখো তাহলে কী আসে, ডাব্লিউ ইকুয়াল টু আসে এরকম আসে না, এটা গুণ করলে এফ এস কস থিটা। তো এইটাই হচ্ছে মূলত তোমার কাজের হচ্ছে মেইন সূত্র। দেখো তো তুমি যখন এই যে এখানে করছো কি, এখানে তোমার দেখো কি যে বল যেদিকে সরণ কিন্তু সেদিকে, তার মানে কি মাঝখানে কোন কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখান থেকে আসে এফ এস। তো যদি এরকম দেয়া থাকে, একটা কোণ দেয়া থাকে, তোমরা এখানে জাস্ট এফ আর এস বসাবা, মাঝখানে যে তুমি এখানে কি কোণটা বসাই দিবা, মানে থিটাটা বসাই দিবা কস থিটা, এরপর মান হিসাব করবা। এরকম অঙ্ক থাকবে না সাধারণত, তবুও জাস্ট জেনে রাখো আর কি ইন্টারমিডিয়েটের জন্য। এরপর দেখো বিভিন্ন ধরনের কাজ, এখানে 3টা চিত্র আছে। তো প্রথম যে চিত্রটা, সেখানে একটা বস্তু রাখা আছে ধরো একটা ফ্লোরের উপরে। তো এটা আগের মতোই, তুমি একটা বল দিলা এফ, তার সরণ হইল এস। তাহলে আমরা কি জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, আর এখানে থিটা হচ্ছে 0। তাহলে এফ এস কস 0 ডিগ্রি। তো কস 0-এর মান হচ্ছে 1, তো আসে এফ এস। তাহলে কি একটা পজিটিভ মান না? তো এই ধরনের কাজ হবে তোমার ধনাত্মক কাজ। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কস 0 থেকে তোমার 90-র আগ পর্যন্ত যে মানগুলো সেগুলো কিন্তু ধনাত্মক, এবং 90 হলে কিন্তু 0, এবং 90-র পরে কিন্তু মাইনাস হয়। আমি তোমাদেরকে দেখাই ক্যালকুলেটরে। দেখো তাহলে কস 0 মান হচ্ছে 1, কস 89 যদি দিই সেটার মানও কিন্তু এই যে 0-র কাছাকাছি। কস 90 সেটা হচ্ছে 0, কস 91 সেটা কিন্তু এই যে মাইনাস চলে আসছে, মাইনাস 0 সামথিং আর কি। তো তাহলে ধনাত্মক কখন হবে? যখন তোমার থিটাটা হবে 0 সমান বা এর চেয়ে বড় এবং 90-র চেয়ে ছোটো, এমসিকিউ আসতে পারে। তাহলে এটা হচ্ছে ধনাত্মক কাজ। এরপর দেখো এইটা, একটা লোক একটা ঘরের দেয়ালের মধ্যে ধাক্কা দিচ্ছে বা সে বল প্রয়োগ করতেছে। তো যতই বল প্রয়োগ করুক এখানে কিন্তু সরণ কিন্তু হবে না, নাকি? তাহলে এখানে কিন্তু এস কিন্তু হবে 0। তাহলে আমরা যে সংজ্ঞাটা জানি, যে সূত্র জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে কি তোমার এখানে যদি এফ ইকুয়াল টু 0 হয়, তাহলে কি তোমার ডাব্লিউ ইকুয়াল টু 0 হবে। আবার এস ইকুয়াল টু যদি 0 হয়, মানে তোমার বল দিছ কিন্তু সরণ হয়নি, তাহলে কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, যে একজন একজন কুলি কুলি কী করে, কুলি মানে মাথায় করে সে বোঝা বয়ে নিয়ে যায়। তো সে কী করে, সে বোঝাটা ধরে রাখার জন্য উপর দিয়ে কিন্তু বল দেয়। মানে তুমি চিন্তা করো যে সে বোঝা ধরে রাখার জন্য কী করে, সে বলটা দেয় উপর দিকে, কিন্তু সে কিন্তু হাঁটতেছে সামনের দিকে। তাহলে কি সে বল দিচ্ছে উপর দিকে, কিন্তু সে হাঁটতেছে বা যাচ্ছে সামনের দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে এক্ষেত্রে কী হবে? তাহলে এফ এস কস 90 ডিগ্রি। তো আমরা কি জানি যে কস 90-র মান হচ্ছে 0, তাহলে আলটিমেটলি মানটা চলে আসছে 0। তাহলে মনে রাখবা যে থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন কিন্তু হবে কাজ 0 হবে। ঠিক আছে। তাহলে এখানে কিন্তু 3টা কেস, যে এই 2টা এবং থিটা। তাহলে এটা হবে কি, এটা হবে তোমার 0 কাজ। আগেটা ছিল ধনাত্মক কাজ, এটা হলো 0 কাজ। এরপর দেখো, ধরো তুমি একটা পাহাড়ে গেছো, পাহাড়ে উঠতেছো, হঠাৎ করে উপর থেকে একটা পাথর চলে আসলো। তো পাথরের বড়টা অনেক বেশি। তো তুমি কী করবা? তুমি চেষ্টা করবা যে পাথরটাকে ঠেলে উপর দিকে নেয়ার বা ধরে রাখার, কিন্তু পাথরের বড় যেহেতু বেশি, পাথর কী করবে? তোমার উল্টো দিকে চলে আসবে। তাহলে কি হচ্ছে যে তুমি বলটা দিচ্ছ এই দিকে, কিন্তু পাথরটা চলে আসতেছে উল্টারও তোমার দিকে। তাহলে কি দুইটা একটা উল্টা হয়ে গেল না? তুমি দেখো, তুমি বল দিচ্ছ এইদিকে, এদিকে দিচ্ছ এফ, আর পাথরের সরণ হচ্ছে এইদিকে এস। তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে দেখো তাহলে কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 180 ডিগ্রি। তো আমরা কি জানি যে কস 180-র মান হচ্ছে -1। তাহলে কি সামনে একটা মাইনাস চলে আসবে, আর হচ্ছে এফ এস, তাহলে কি মানটা চলে আসলো মাইনাস। তো সেমভাবে তুমি যদি একটা
একটা টেবিলে যখন তুমি একটা বস্তু রাখো, তুমি যখন ঠেলবা সামনের দিকে, তখন টেবিলের যে ঘর্ষণ বলটা আছে সেটা কিন্তু চেষ্টা করবে বস্তুটাকে বাধা দেওয়ার, মানে সে চেষ্টা করবে ঠেলে বস্তুটাকে উল্টো দিকে নেওয়ার বা থামানোর। তাহলে এখানেও কি যে একটা আরেকটা বিপরীতমুখী হয়ে গেল না? তুমি চাচ্ছ এই দিকে নিতে বা এইদিকে নিচ্ছ, ঘর্ষণ বল বাধা দিচ্ছে এই দিকে, ছোটো হাতের এফ। তাহলে এটাও তো কি মাঝখানে কোণ হচ্ছে 180 ডিগ্রি, তো এখানেও কিন্তু তোমার মাইনাস চলে আসতেছে। তাহলে কি যখন তোমার থিটা হবে তোমার 90-র চেয়ে বড়, হ্যাঁ, তখন কিন্তু এই যে কস মানে যে মানটা কিন্তু মাইনাস চলে আসবে, তাহলে কাজটা হবে ঋণাত্মক। তো এটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো বইগুলো পড়ে নিও, বইগুলো পড়লে এগুলো আরও একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো অভিকর্ষ বল দ্বারা এবং অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। তোরা এখানে একটা বস্তু আছে, তার বর হচ্ছে এম। তো তুমি কি করলা, তুমি এটাকে এতটুকু উপরে তুললা, মানে এইটুকু উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমরা কি জানি নিচের দিকে কি একটা অভিকর্ষ বল কাজ করে, তাই না? অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। তাহলে এই ক্ষেত্রে তাহলে সরণ এস হচ্ছে এইচ এই পর্যন্ত, এবং এফ তাহলে হবে কি এম জি না, উপরের দিকে যেহেতু তুমি নিচ্ছ। তাহলে আমরা কি জানি যে অভিকর্ষ বল সবসময় কী করে, পৃথিবীর কেন্দ্রের দিকে টানে বা নিচের দিকে টানে। তাহলে তুমি যে কাজটা করলা, তুমি যদি এজেন্ট হও, তাহলে তোমার দ্বারা এক্ষেত্রে কাজটা হবে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, বা এফ এর পরিবর্তে বসাবো এম জি এবং এস এর পরিবর্তে বসাবো এইচ। তাহলে তুমি যে কাজটা করছো সেটা হবে এই যে এটা ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। এবং তোমাকে যদি বলা হয় যে ওই যে অভিকর্ষ বল দ্বারা কত কাজ, তাহলে এটা তাহলে কি নেগেটিভ না? কারণ অভিকর্ষ বল কি সবসময় কাজ করে নিচের দিকে। তাহলে কি সূত্রের সামনে জাস্ট একটু মাইনাস দিয়ে দেবা। তো তোমাকে যদি এক্স্যাক্টলি যদি প্রশ্নে বলে যে তোমার মানে অভিকর্ষ বল দ্বারা কাজ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, তখন তুমি কিন্তু এই যে মাইনাস দেখাবে, ঠিক আছে? নয় কিন্তু উত্তর ভুল হবে। আবার ধরো এখানে একটা বস্তু আছে, এতটুকু উপরে আছে, এখানে হচ্ছে ভূমি। তো সেই বস্তুটাকে তুমি এই পর্যন্ত নিচে নামায় আনলা, এটা হয়ে হাইট হচ্ছে এইচ। এখানে তো তোমার কর্তৃক যে বল সেটা ধরো এফ, এবং বস্তুর একটা ওজন আছে এমজি। তো এই ক্ষেত্রে অভিকর্ষ বল কী করে নিচ দিকে কাজ করে, এবং তুমি মানে বস্তুটাকে আসতেও আছে নিচ দিকে। তাহলে কি এক্ষেত্রে কিন্তু অভিকর্ষ বল দ্বারা যদি কাজ ডাব্লিউ জি বোঝাই, তাহলে এটা হবে এমজি এইচ, এটা কিন্তু পজিটিভ হবে। এবং তুমি যদি এজেন্ট হও ডাব্লিউ এ, তাহলে তোমার দ্বারা কাজ হবে কিন্তু মাইনাস এমজি এইচ। তো এটা ধরো ডাব্লিউ জি ডাব্লিউ এ, ঠিক আছে? এই যে এইগুলো একটু মনে রেখো, এগুলো দিয়ে ম্যাথ খুব একটা আসে না, তবে আসতে পারে, আসলে এইভাবে করবে, জাস্ট এগুলো মনে রাখবে একটু। আচ্ছা, এরপর দেখো যে শক্তি। তো শক্তি কি? শক্তি হচ্ছে তোমার যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। দেখো এখানে একটা গাছ আছে, গাছের মধ্যে একটা আম। তো তুমি নিচে দাঁড়িয়ে আছো, তোমার কি মনে হচ্ছে দেখে ইচ্ছা করছে না যে আমটাকে বাড়ি? তো তুমি করলে কি, তুমি এখানে একটা কোনো কিছু মানে একটা বাড়ি কিছু একটা ধরো ইটের টুকরা দিয়ে, ইটের টুকরাকে তুমি বিবেগে তুমি নিক্ষেপ করলা এই আমকে, মানে আমের দিকে লক্ষ্য করে আর কি। তখন কি হলো, আমের মধ্যে লাগিয়ে আমটাকে নিচে পড়ে গেল। তাহলে কি একটা কাজ সম্পাদন হলো। তো তুমি তাহলে এখানে কি দিছো? তুমি এখানে যে বীজ একটা ব্যাগ দিছো, তুমি এখানে একটা শক্তি দিছো না? তাহলে কি হলো, এই শক্তিটাই কি কাজ করলো। কাজটা কি, যে আমটা নিচে পড়লো। তাহলে কি যে যা তোমার শক্তি সেটাই তো কাজ সম্পাদন করতেছে নাকি? তাহলে এখান থেকে কিন্তু বলে যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো শক্তি এবং কাজ কিন্তু মানে সমতুল্য, এদের মাত্রা একক কিন্তু একই। হ্যাঁ, তাহলে কাজ এবং শক্তির মাত্রা একক কিন্তু মানে একই। হ্যাঁ, তাহলে মাত্রা কী হবে? মাত্রা হবে এম এল স্কোয়ার টি/2। একক কি? একক হবে জুল। তাহলে দেখো বিভিন্ন ধরনের শক্তি আছে, তাপ শক্তি আছে, বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, নিউক্লিয়ার শক্তি। তো অনেক ধরনের শক্তি আছে, আমরা সেগুলো নিয়ে পড়বো না, আমরা জাস্ট পড়বো যান্ত্রিক শক্তি নিয়ে এই অধ্যায়ে। তো যান্ত্রিক শক্তি কি, যে কোনো বস্তু তার অবস্থান, আকৃতি এবং
গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলে যান্ত্রিক শক্তি। তো এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে তাহলে দেখো বিভব শক্তিটা কি। বিভব শক্তিটা হচ্ছে মূলত তোমার অবস্থান এবং আকারের কারণে বস্তু যে শক্তিটা লাভ করে। এবং গতিশক্তি কি, গতিশক্তিটা হচ্ছে মূলত গতির কারণে যে শক্তিটা লাভ করে সেটাই হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা এগুলো নিয়ে আরেকটু ডিটেলস পড়ি। এই তিনটা কেজে কী কী ধরনের মানে শক্তি পাওয়া যায় আমরা সেগুলো এখন হিসাব করব, বা আমরা দেখব যে সংজ্ঞা মানে সূত্রগুলো কিভাবে আসে। তাহলে প্রথমেই দেখি যে গতিশক্তিটা। এখানে একটা বস্তু ছিল যার আদিবেগ ছিল 0। তুমি তাকে টি সময় পর্যন্ত একটা বল প্রয়োগ করার ফলে একটা বল প্রয়োগ করলে এফ, এবং তার সরণ হইল এস, এবং সেটা তোমার শেষে ব্যাক হলো বি, মানে বি বেগে তুমি এতটুকু নিলা। তাহলে আমরা কি জানি যে কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। তো এখানে এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে এম। আবার এস দেখো আমরা কি জানি যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো তোমাকে এখানে বলছে আদিবেগ ইউ হচ্ছে 0, তার মানে এইটুকু তোমার হয়ে যাবে 0। তো তুমি লিখতে পারো এস ইকুয়ালস টু হাফ অফ এটি স্কোয়ার। তাহলে তুমি এসের পরিবর্তে লিখে দাও যে হাফ এটি স্কোয়ার। তাহলে হাফটা সামনে নিয়ে এসো, এমটা থাকুক, এ আর এ মিলে কি এস স্কোয়ার, তাহলে তুমি লিখতে পারো যে এটি হোল স্কোয়ার। আবার আমরা কি জানি যে বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো ইউ তো 0, তাহলে পাচ্ছি বি ইকুয়ালস টু এটি। তাহলে আমরা এটির পরিবর্তে লিখতে পারবো বি। তাহলে হাফ এম বি হোল স্কোয়ার। তো এটাই হচ্ছে মূলত আমাদের গতিশক্তির সে সমীকরণটা বা সূত্রটা। তো গতিশক্তিকে প্রকাশ করে তোমার টি দ্বারা, বা অনেকে প্রকাশ করে ইকে দ্বারা। ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তি। তো এটাই হচ্ছে কিন্তু গতিশক্তির মেন সূত্র। এরপর দেখো বিভব শক্তি। তো বিভব শক্তি কি, বিভব শক্তি হচ্ছে যে কোনো বস্তু তার আকার ও মানে তার যে একটা বস্তু যেই অবস্থানে থাকে বা যেই আকারে থাকে সেইটা পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে বা অন্য আকারে নিলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা যে শক্তি সঞ্চিত হয় তাকে বলে বিভব শক্তি। ধরো তোমার এখানে তোমার একটা বস্তু ছিল, তুমি সেটাকে এতটুকু উচ্চতায় নিয়ে গেল এইচ, তাহলে কি হলো, সে একটা কাজ করার সামর্থ্য অর্জন করলো। সেটা সেটা কী সামর্থ্যটা, তুমি এখান থেকে তুমি যে নিলা, তুমি যদি এই বস্তুটা তুমি যদি ছেড়ে দাও তাহলে কী হবে, সে কিন্তু এই পর্যন্ত মানে নিচে কিন্তু পড়ে যাবে। কিন্তু এখানে বস্তুটা যখন নিচে ভূমিতে আসে, তুমি এখানে ছেড়ে দাও বা যেটাই করো সে কিন্তু এখানে থাকবে। তার মানে কি, তার মধ্যে কিন্তু কোনো শক্তি নেই বা কোনো কাজ করার কোনো সামর্থ্য নেই। কিন্তু তুমি যখন উপরে নিয়ে গেছো, সে কিন্তু একটা সামর্থ্য অর্জন করছে। সেই জন্য কি, সে তুমি ছেড়ে দিলে নিচে পড়ে যাবে। তাহলে এখানে তাহলে কাজটা কি, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। তো এফ মানে হচ্ছে কি এফ ইকুয়ালস টু এমজি, এবং এস মানে হচ্ছে এইচ। তো এটি হচ্ছে মূলত তোমার বিভব শক্তি, তোমার যে এটা সূত্রটা। তো এটা অনেকে প্রকাশ করে ক্যাপিটাল বি দ্বারা, বা অনেকে বলে ইপি দ্বারা। তো ইপি মানে হচ্ছে কাইনেটিক পটেনশিয়াল এনার্জি। তো এটা হচ্ছে তোমার যে তোমার একটা বস্তুর অবস্থানের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে অবস্থানের জন্য। তো এখন আমরা দেখব যে আকারের জন্য কোনো একটা বস্তুর আকার পরিবর্তন করলে কিভাবে তোমার বিভব শক্তি আমরা এখান থেকে বের করব। এটা কোনো একটা স্প্রিং টাইটেল দিলেও ভুল হবে না, তো দিলাম। ধরো তোমার এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা
তো স্প্রিং সাধারণত মানে নর্মালি যেভাবে থাকে সেটা হচ্ছে তার সাম্যাবস্থা। তো সব কিছুই মানে চায় তার মানে সাম্যাবস্থায় পৌঁছাতে। তো তুমি যখন একটা এই স্প্রিংয়ে যখন তুমি একটা ভর ঝুলিয়ে দিবা নিচে, তখন কি স্প্রিংটাকে নিচ দিকে প্রসারিত হবে না? এটা একটা ভর দিলা এম, তাহলে স্প্রিংয়ের আগে এটুকু দৈর্ঘ্য ছিল L1, এরপর এটুকু দৈর্ঘ্য হলো কি যে L2। তাহলে তোমার তাহলে এখান থেকে কতটুকু প্রসারিত হয়েছে সাম্যাবস্থা থেকে এটুকু। তাহলে তুমি যদি এক কাজ করো, তুমি যদি L2 থেকে যদি L1 বাদ দাও তাহলে সেটাই পাবা। তাহলে আমি সেটার নাম দিলাম যে এক্স, এতটুকু প্রসারিত হয়েছে। তো এটা হচ্ছে একটা। আবার তুমি যদি এক কাজ করো, যে এখানে একটা স্প্রিং আছে আগের মতোই, এটা হচ্ছে যদি তো সাম্যাবস্থা হয়, তুমি যদি এখানে যদি একটা বল দাও এদিক থেকে, তুমি এদিকে যদি একটা বল দাও, তাহলে কী হবে? স্প্রিংটা কি সংকুচিত হয়ে যাবে না? এদিকে তুমি চাইপা যাবে না? তাহলে তখন কী হবে? তখন কিন্তু স্প্রিংটা এই যে এরকম হয়ে যাবে। তাহলে এখনও তাহলে কি সংকুচিত হয়েছে, মানে এই ক্ষেত্রে প্রসারিত হয়েছে, এই ক্ষেত্রে হয়েছে তোমার সংকুচিত। তাহলে এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে তোমার সংকুচিত বা প্রসারিত দৈর্ঘ্য। তো তো স্প্রিংয়ের এই যে তোমার যে বলটা, তো আর তোমার যে দৈর্ঘ্যটা তোমার এক্স, তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে এই বলটা হচ্ছে তোমার বলা যায় প্রত্যানয়ী বল। তো প্রত্যানয়ী বল মানে হচ্ছে যে মানে যেই বলটা সবসময় চায় যে স্প্রিং যেই অবস্থায় ছিল সেই অবস্থায় যাইতে চায়, তো সেই বলটা হচ্ছে তোমার প্রত্যানয়ী বল। তো প্রত্যানয়ী বল এবং এই যে স্প্রিংয়ের এই যে প্রসারিত বা সংকুচিত দৈর্ঘ্য, এটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে সমানুপাতিক এবং একটা আরেকটার মানে বিপরীতমুখী। মানে তুমি তুমি প্রসারিত করছো তুমি এই দিকে, কিন্তু স্প্রিংটা যাইতে চাচ্ছে এই দিকে, কারণ কি সে চাচ্ছে আবার সে সাম্যাবস্থা যাইতে চাচ্ছে আর কি। তাহলে তুমি এখান থেকে বলতে পারো না যে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মানে কি একটা আরেকটা সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। মাইনাস চিহ্ন মানে বিপরীতমুখী। তো সমানুপাতিক চিহ্ন তুইলে তুমি একটা তুমি কে দিতে পারো, কি হচ্ছে তোমার একটা ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, তাহলে হচ্ছে মাইনাস কে এক্স। এটা হচ্ছে তোমার একটা সংজ্ঞাকে সমীকরণ বলতে পারো। তো এই যে মাইনাস কে এক্স, এটা কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবক তো এটার এককটা কি দেখো, তাহলে তুমি এখান থেকে তুমি যদি জাস্ট মানটা নাও, তুমি যদি মানটা নাও তাহলে তুমি বলতে পারো না যে এফ ইকুয়াস টু কে এক্স বা কে ইকুয়াস টু এফ বাই এক্স। তাহলে আমরা কি জানি যে বলের একক হচ্ছে নিউটন এবং যে দূরত্ব যেটা পায় বা সংকুচিত প্রসারিত দৈর্ঘ্য সেটার মাত্রা একক হচ্ছে কি মিটার। তাহলে এখান থেকে আসে নিউটন পার মিটার। তাহলে এটা একটা একক। আরেকটা একক দেখো, আচ্ছা দেখো তোমার স্প্রিংয়ের ক্ষেত্রে যে যদি বলা যায় স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি কত তোমার, তাহলে তুমি সেটা হচ্ছে যে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এটা একক পাবো না, তুমি এই হাফটা বাদ দাও, তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে ডাব্লিউ বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে। তাহলে ডাব্লিউ মানে কাজ, এটার একক কি? এটার একক হচ্ছে জুল। তো এই এক্স এটার একক কী হচ্ছে মিটার বা মিটার স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে জুল পার মিটার স্কোয়ার। তাহলে কি আমরা এখানে কে এর কিন্তু একক পেলাম দুইটা, একটা হচ্ছে নিউটন পার মিটার আর একটা হচ্ছে জুল পার মিটার স্কোয়ার। ঠিক আছে, দুইটাই মনে রাখবো, দুইটাই কিন্তু মানে এমসিকিউতে আসে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকুক, আমরা সামনের ক্লাসে কিছু ম্যাথ সলভ করব, এরপর যে ক্ষমতা কর্মদক্ষতা এগুলো আমরা দেখব আর কি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।